কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলছি বটুকনাথ তান্ত্রিকের সঙ্গে। আপনি কেমন আছেন? ভালো, এবং সবাই ভালো আছেন এটাই প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কিন্তু ঈশ্বর সবসময় এসব কথা শুনছে না আজকাল, প্রবলেম হচ্ছে এইখানে। এবং আপনার সঙ্গে আমি আগে একদিন কথা বলছিলাম, সেটাই আজকে আমরা একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আপনি বললেন যে ঈশ্বর যতই চাক ভালো রাখুন এবং আমরা যত চাই ভালো থাকি, আমাদের ওই একটা জন্মের সময় থেকে একটা জন্ম ছক আমরা বার করি, যার 12টি ঘর আছে, সেটাই নাকি আমাদের জীবনকে আলটিমেট কন্ট্রোল করে। এক্স্যাক্টলি। এবার কেউ মানতে পারেন বা কেউ মানবেন না, সেটা তার ব্যক্তিগত চিন্তাধারা। এটা যদি কন্ট্রোল না করতো তাহলে আমার হয়তো ইলন মাস্কের ঘরে জন্ম হতো, আপনার জেফ বেজোসের ঘরে জন্ম হতো। আমাদের জন্ম, মৃত্যু সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। তো সেই পথেই আমরা চলছি, আমাদের দেখার নজরিয়াটা শুধু আলাদা। এই যে আমাদের ছকে 12টা ঘর থাকে, এখানে সেদিন যে কথা হচ্ছিল যে আমাদের 3টে ঘর বা 3টে স্পেস, যেটা বলছি আমরা, যেটা আমরা আমাদের লগ্ন থেকে কাউন্ট করা শুরু করি, সেটার মধ্যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, 6th, 8th এবং 12th, এই 3টে ঘর নিয়ে আপনি সেদিনকে বলছিলেন যে এদেরকে একটু সমঝে চলতে হবে। এই 3টে ঘর নাকি আমাদের জীবনটা অনেকটাই ওলট পালট করে দিতে পারে। তো আমরা আজকে একটু এটা নিয়ে আলোচনা করি। যদিও আমরা সবাই হয়তো, আমাদের সবার কাছে আমাদের কুণ্ডলী নেই, বা অনেকের কাছেই তাদের কুণ্ডলী আছে, কারণ আজকাল তো অনলাইনে টুক করে বের করে ফেলা যাচ্ছে একটু টাইম আর জায়গা জানা থাকলে। তো এই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই 3টে ঘরের প্রত্যেকটা যে গ্রহ এসে বসে তার ইমপ্লিকেশনস কি কি। তো আমরা শুরু করি অষ্টম দিয়ে। অষ্টম ঘরে যখন বিভিন্ন গ্রহ এসে বসে তাদের ইমপ্লিকেশনস কি, কেননা আমরা বুধ দিয়ে শুরু করি। 6, 8 আর 12-র মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমরা ক্যালকুলেট করি 8th হাউস থেকে, মানে অষ্টম ঘর থেকে। অষ্টম ঘরে কোনো প্ল্যানেট থাকলে সে সবসময় বড় আকারে নেগেটিভ রেজাল্ট দেয়, মানে অশুভ ফল দান করে। এবার সেটা এই 6, 8, 12-র ফল প্রদানের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমরা যদি খুঁজি, সেটা হচ্ছে বিপরীত রাজযোগ যদি কারোর থেকে থাকে তখন সেই ফলটা ভিন্ন হয়ে থাকে। নতুবা এই 6, 8, 12 এই 3টে ঘরের ফল প্রদানকারী যেসব প্ল্যানেট যদি বসে থাকে, তারা যেসব ফল দেবে সেগুলো অশুভই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো প্রথমে আমরা 8th হাউসের কথা বললেন, 8th হাউসের কথাটা আলোচনা করি। 8th হাউস আমাদের কুণ্ডলীর মধ্যে মেন মারক ঘর ধরা হয়, মানে 8th হাউস যেইসব প্ল্যানেট থাকবে তারা সবসময় অশুভ রেজাল্ট দিতে বাধ্য থাকবে, এটা ক্যালকুলেট করা হয়। তো সেই প্ল্যানেটে যদি বুধ থেকে থাকে, সেই বুধ গ্রহ থেকে থাকে, তাহলে সে নেগেটিভ রেজাল্ট দেবে অবশ্যই। বুধ গ্রহ বলে না, যে কোনো গ্রহ থেকে থাকলে সে নেগেটিভ রেজাল্ট দেবে। আমরা বুধ গ্রহ ধরে এগোচ্ছি। তো বুধ গ্রহ যদি 8th হাউসে থেকে থাকে, তার বুদ্ধি, বিদ্যা, বিজনেস বা ব্যবসা, এইসবগুলো, ছোট ভাই বোনদের সাথে রিলেশন, এগুলো ক্যালকুলেট করা হয়। বুধ প্ল্যানেট এগুলোর কন্ট্রোলার। তাহলে সবার প্রথম আমাদের ক্যালকুলেট করতে হবে যে বুধ প্ল্যানেট আমাদের কুণ্ডলী অনুযায়ী শুভ না অশুভ। তো শুভ প্ল্যানেট যদি ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে 8th হাউসে যদি বুধ গ্রহ থেকে থাকে তাহলে সে অশুভ রেজাল্ট দেবে। আর অশুভ যদি হয়ে থাকে বুধ গ্রহ আমাদের কুণ্ডলী অনুযায়ী, তাহলে 8th হাউসে থাকলে সে তো অশুভ রেজাল্ট দেবেই। এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, যদি এটা বিপরীত রাজযোগের অন্তর্গত হয়ে থাকে। আর যদি বিপরীত রাজযোগের অন্তর্গত না হয়, তাহলে বুধ প্ল্যানেট কি কি আমাদের ক্ষতি করতে পারে 8th হাউসে থেকে। কি করবে? সবার প্রথম পড়াশোনায় আমাদের বিঘ্ন ঘটাবে।
বুধ প্ল্যানেট শুভ থাক অশুভ থাক সেটা তো প্রথমে দেখা হয়ে গেল, এবার 8th হাউসটা নিয়ে আমরা আলোচনা করি বা চিন্তা ভাবনা করি। 8th হাউসে যখনই প্ল্যানেট থাকবে তার বাক শক্তি, সে যেই কথাগুলো বলবে খুব রূঢ় কথা বলবে। সে যতই মিষ্টি করে কথা বলতে চাক না কেন, সে তার মুখ থেকে সবসময় কঠিন কথা এবং অপরজনকে আঘাত করার জন্য কথা বেরোবে। যেহেতু বাক শক্তির কন্ট্রোলার হচ্ছে বুধ গ্রহ, এবং বুধ গ্রহ ব্যবসার বা বিজনেসের কন্ট্রোলার বলে সে যেই বিজনেসই করতে যাক না কেন তাকে বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার পোটেনশিয়ালিটি বা ক্যাপাবিলিটি তার নিজের মধ্যে থাকা সত্ত্বেও, তার ইন্টেলিজেন্সি থাকা সত্ত্বেও তাকে যে কোনো বিজনেস নিয়ে সমস্ত রকম বাধার সম্মুখীন হতে হবে যদি বুধ 8th হাউসে থেকে থাকে। এবং বুধ 8th হাউসে থেকে থাকলে পড়াশোনার ক্ষেত্রেও বাধা বিপত্তির সৃষ্টি হবে। তার মধ্যে পড়াশোনা করার যে ক্যাপাবিলিটি বা পড়াশোনা করার যে উদ্যম সেগুলো অনেক ল্যাক করবে, সেগুলোর জন্য স্পৃহা অনেক কম পাবে। কোনোভাবেই যেন সে পড়াশোনায় করতে গিয়ে, বিদ্যা অর্জন করতে গিয়ে সাকসেস হচ্ছে না, সফলতার অর্জন করতে পারছে না, এই পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হবে। ডিসিশন মেকিং ধরুন, সেটাও তো বুধ হেল্প করে, বা আমাদের বুদ্ধি বা চিন্তাধারার ব্যাপারটা সেটাও কি তাহলে নেগেটিভ হয়ে যায়? বুদ্ধিটা হচ্ছে মেন, বুদ্ধির জড় যদি বলা হয় বুধকে, কিন্তু সিদ্ধান্ত যেটা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সেটা বৃহস্পতির কন্ট্রোলার আছে। যে সিদ্ধান্ত আমরা নিই সমস্ত কিছু, টোটাল যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা যদি যে কি কালারের জামা কাপড় পরবো বা কোথায় যাব, কোনটা কিনবো না, সমস্ত সিদ্ধান্তের কন্ট্রোলার হচ্ছে বৃহস্পতি। তাহলে বুধ যদি থাকে আমাদের মেইনলি দেখা যাচ্ছে পড়াশোনায় একটা নেগেটিভিটি আসছে, বিদ্যা অর্জনে, জ্ঞান অর্জনে, আমাদের বাক শক্তিতে আমরা কথা অনেকটা ভুল কথা বা রূঢ় কথা বলছি, এবং 4 নম্বর যেটা দেখা যাচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি আসছে। এবং বুদ্ধি শক্তিটা তার সুবুদ্ধির দিকে যাবে না কুবুদ্ধির দিকে যাবে, মানে বুদ্ধিটাকে সে কুপথে লাগাবে না সুপথে লাগাবে, সেটাও নির্ধারিত হয় 8th হাউসের বুধ থেকে। এবং যদি এই বুধই ষষ্ঠ এবং দ্বাদশে থাকে তাহলে কি হবে? এই ঘটনাগুলোই ঘটবে, একটু কম পরিমাণে ঘটবে। 6th হাউসে থাকলে 6th হাউস থেকে আমাদের কি কি ক্যালকুলেশন করা হয়, এরকম শত্রুর ঘরের ক্যালকুলেশন করা হয়, ঋণের ক্যালকুলেশন করা হয়, শত্রুর ক্যালকুলেশন করা হয়। এবং বুধ প্ল্যানেট যেই ঘটনাগুলো বা যেই ফিচার্সগুলোর কন্ট্রোলার বুধ, সেইগুলোই আরো কম পরিমাণে অশুভ, মানে 8th হাউসে যে অশুভ পরিমাণটা যদি 100% হয় অশুভ ফল প্রদান করার, এবং 6th হাউসে সেটা হয়তো 60% হয়ে যাবে, একটু কম অশুভ ফল দেবে। কিন্তু 6th হাউসের থেকে যেই জিনিসগুলো ক্যালকুলেট করা হয় কুণ্ডলীর, সেই জিনিসগুলোকে বুধ এফেক্ট করবে আরো বেশি। মানে শত্রু, ঋণ, চাকরি, এইসব ক্ষেত্রে বুধ হ্যাকেল করবে, নেগেটিভিটি আনবে বুধ, এই ক্ষেত্রগুলোতে নেগেটিভিটি আনবে। আর যদি 12th হাউস বা দ্বাদশ ঘরে থাকে, 12th হাউসে এবার যেই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করা হয়, যেরকম ব্যয়, মোক্ষ, যেরকম আধ্যাত্মিক জগতের সাথে সে কতটা সেই পথে যেতে পারবে, তারপর আমাদের ডান চোখের কি প্রবলেম আছে না আছে, এগুলো 12th হাউস থেকে যেই ফিচার্সগুলো আছে 12th হাউসে, সেই ফিচার্সগুলোকে বুধ হ্যাকেল করবে। এবং অনেকটা 6th হাউসের থেকেও কিছুটা পরিমাণ কম করবে। শুধু এই 6 আর 12-র মধ্যে শুধু পরিমাণটাই কম বেশি হয়, কিন্তু ঘটনাগুলোর বুধ প্ল্যানেট একই করবে। আচ্ছা, আমরা বুধ নিয়ে শুনলাম, যেহেতু এরপরে আমরা বৃহস্পতির কথা একটু মাঝে উঠলো ডিসিশন মেকিং নিয়ে, তাহলে আমরা এরপরে বৃহস্পতি যদি একটু শুনি। যদি বৃহস্পতি আমাদের এই অষ্টম স্থানে থাকে এবং তারপরে রেসপেক্টিভলি ষষ্ঠ এবং দ্বাদশে থাকে, তাহলে কি বৃহস্পতি প্ল্যানেট যদি 8th হাউসে থাকে তার সবার প্রথম বিবাহে সমস্যা হবে, যেহেতু বিবাহের কন্ট্রোলার বৃহস্পতি প্ল্যানেট। এবং জ্ঞান, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বৃহস্পতি জ্ঞানের কন্ট্রোলার। তো সে যেই জ্ঞানগুলো অর্জন করতে চাইবে এবং সঠিক পথে জ্ঞান অর্জন করতে চাইবে, সেই পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তাকে। এবং সে যেই জ্ঞানটা অর্জন করবে সেই জ্ঞানটা সুপথের জ্ঞান হবে না কুপথের জ্ঞান হবে। জ্ঞানের তো কোনো আলাদা করে ডেফিনেশন হয় না,
সুপথ বা কুপথ সেটা আমরা নির্ধারণ করি, জ্ঞানটা তো জ্ঞানই হয়, আমরা কোন দিকে সেটাকে পরিচালনা করব সেটা আমাদের ব্যক্তিগত চিন্তার উপর ডিপেন্ড করে। তো বৃহস্পতি যদি 8th হাউসে থাকে, সে যদি 10 মাস ভেবেও কোনো সিদ্ধান্ত নেয় সেটাও ভুল সিদ্ধান্তই হবে, যেহেতু বৃহস্পতি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির জন্য দায়ী থাকে। তো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বৃহস্পতি সবসময় ভুল পথে পরিচালিত হবে বৃহস্পতির দ্বারা। সে 3 মাস 6 মাস 8 মাস ধরে শান্ত মাথায় বিচার করলেও সেই সিদ্ধান্ত একসময় ভুল প্রমাণিত হবে যদি 8th হাউসে বৃহস্পতি কারোর থেকে থাকে। আর যদি 6th এবং 12th থাকে সেটা কম্পারেটিভলি অনেক কম হবে 6th হাউসে থাকলে, আর 12th হাউসে থাকলে কম্পারেটিভলি আরো কম হবে। এরপরে আমরা যাই মঙ্গলে। মঙ্গল যদি আমাদের 8th-এ থাকে, মঙ্গল যদি 8th হাউসে থাকে তাহলে তার কাটা ছেঁড়া অপারেশন লেগে থাকবে, মানে অযৌক্তিক বিভিন্ন রকম রাগ হবে, ইরিটেশন হবে, এবং তার বিবাহ হওয়ার জন্য তো বিশাল বড় সমস্যা দেখা দেবে, যেটা অনেক ক্ষেত্রে মাঙ্গলিক বলে ধরা হয়। কিন্তু মাঙ্গলিকটার অতটা মানে খারাপ কোনো বিষয় নয়, সেটা নিয়ে পরে অন্য সময় আলোচনা করা যাবে। কিন্তু 8th হাউসে মঙ্গল থাকলে তার অপারেশন, কাটাছেঁড়া এসব লেগে থাকবে, পেটের প্রবলেম থাকবে, মাথার চুল অনেক মানে অকারণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 8th হাউসে মঙ্গল থাকলে সেই সব ব্যক্তিরা ট্রমাটাইজ হবে। শুধু 8th হাউসে নয়, 6, 8, 12, 6th হাউস, 8th হাউস আর 12th হাউস, এই 3টে হাউসে যদি মঙ্গল থাকে, শুধু কম আর বেশি পরিমাণে আমরা ক্যালকুলেট করতে পারি। সেই সব ব্যক্তিরা ট্রমাটাইজ হবে কীরকম, তাদের যদি শরীর খারাপ হয় তারা ভাববে যে আমার অনেক বেশি সহ্য ক্ষমতা, কিন্তু আদৌ সে যেটুক সহ্য করতে পারছে সেটা নর্মাল মানুষও সহ্য করতে পারবে। এটা তাদের থিঙ্কিং হয় যাদের 8th হাউসে মঙ্গল থেকে থাকে, বা 12th হাউসে মঙ্গল থাকে, বা 6th হাউসে মঙ্গল থেকে থাকে। এবার কি হবে, তারা যদি কোনো রকম শরীর খারাপের মধ্যে পড়ে, তাহলে তাদের মাথায় এই চিন্তাটা আসে, বা প্ল্যানেট দ্বারা এই চিন্তাটা আসে যে তাকে কেউ কেয়ার করছে না, বা তাকে কেউ খেয়াল করছে না, এই যে ঘটনাগুলো ঘটে। এবং তারা খুব অযৌক্তিক রাগ হয় তাদের ভেতরে, খুব ক্রোধ জন্মায়। 6, 8, 12তে যদি মঙ্গল থেকে থাকে, 8th হাউসে থাকলে একটু বেশি হবে, 6th হাউসে থাকলে কম্পারেটিভলি কম হবে, আর 12th হাউসে থাকলে আরো কম্পারেটিভলি কম হবে। ঋণগ্রস্ত হয়ে যাবে তারা, যে কোনো কিছু তারা যদি কেনাকাটি করতে চায়, কোনো কিছু যদি, যে কোনো গেজেট হোক বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক বা বাড়ি হোক, তাদের সবসময় লোনের মধ্যে ডুবে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই প্রবণতা দেখা যায় যারা ঋণগ্রস্ত থাকে। যদি 6, 8, 12-র মধ্যে মঙ্গল থাকে, তারা সবসময় ঋণগ্রস্ত থাকে, আর তাদের পেটের প্রবলেম হয়, সেটা তো বললামই। এবং বৈবাহিক জীবনে খুবই সমস্যা দেখা দেয়। এবং যদি স্বামীর ক্ষেত্রে, মানে পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে নারীর শারীরিক কন্ডিশন এবং এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা কুণ্ডলী বিচার করতে হবে। 6th হাউসেও তাই, 12th হাউসেও তাই, একটু কম বেশি ব্যাপার আছে। আচ্ছা, আমরা মঙ্গলের সঙ্গে একটা রক্তক্ষরণের একটা দেখি যে মঙ্গল সেখানে রিলেশন, সেখানে কি অষ্টম স্থানে থাকলে কি অ্যাক্সিডেন্ট বা রক্তক্ষরণের কিছু ব্যাপার থাকে? হ্যাঁ, 100% থাকে। যদি 8th হাউসে মঙ্গল থেকে থাকে, তাহলে তার অযাচিত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। যেই অ্যাক্সিডেন্টের জন্য সে হয়তো 1% তার কোনো ভুল ছিল না, সে দায়ী নয়, তো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতে পারে এবং প্রচুর পরিমাণে রক্তপাতও হতে পারে, অপারেশনেরও প্রয়োজন হতে পারে যদি 8th হাউসে মঙ্গল থেকে থাকে। তাহলে একটু যাদের 8th হাউসে আছে তাদের একটু গাড়ি ঘোড়া বা সবকিছু থেকে একটু সাবধানে থাকা উচিত। আচ্ছা, আমরা এরপরে আসি একটা আমাদের সবার খুব প্রিয় গ্রহ শুক্র, যেটা আমাদের লাক্সারি এনে দেয় এবং যেটা আমাদের জীবনে প্রেম ভালোবাসা এনে দেয়। এইটি এমন দুটি জিনিস যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এটি কাঙ্ক্ষিত বস্তু, ভালোবাসা এবং লাক্সারি। তো এই দুটো জিনিস শুক্র যদি 8th হাউসে থাকে, তাহলে শুক্র কি ফলাফল দেয়? শুক্র যদি 8th হাউসে থাকে, তাহলে তার সবার প্রথম তো সৌন্দর্যের এফেক্ট ফেলবে, যেহেতু শুক্র সৌন্দর্যেরও প্রতীক। এবং লাক্সারি লাইফ লিড করা বা ভৌতিক সুখ থেকে তারা সবসময় বঞ্চিত হবে, তাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও। এবং যেই প্রেমের রিলেশন, সেটা
স্বামী স্ত্রীর হতে পারে, প্রেমিক প্রেমিকার হতে পারে, কি পিতা মাতার সাথে প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, ভাই বোনেদের সাথে হতে পারে। সে যাকে প্রেম দেবে বা ভালোবাসা যাকে দেবে সেই ব্যক্তি কোনোভাবেই স্যাটিসফাইড হবে না। সে হয়তো সর্বস্ব উজাড় করে তাকে ভালোবাসতে চাইছে বা ভালোবেসে গেছে, কিন্তু সেই পার্সনটা কোনোভাবেই বুঝতে পারবে না। এটা দুজনের কারো দোষ নয়, এটা প্ল্যানেটের দোষ। তখন প্ল্যানেটের ট্রিটমেন্ট করা প্রয়োজন। এবার শুক্র যদি 8,000 থেকে থাকে তাহলে সেক্সুয়াল ডিজিজ হয়, এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। নারীদের ওভারিগত কোনো প্রবলেম হতে পারে এবং পুরুষদের ধাতুগত কোনো প্রবলেম হতে পারে। এবং আরও দেখা যায় যদি 6,000 থেকে থাকে তাহলে কম্পারেটিভলি অনেকটা কম হয়, আর 12,000 থাকলে আরও অনেকটা কিছুটা কম হয় এই 8,000 থাকার থেকে। 8,000 যদি শুক্র থেকে থাকে তাহলে যে কোনো রকম ভৌতিক সুখ থেকে তাদের বঞ্চিত হতে হয়। তাদের মধ্যে সেই সুযোগ থাকা সত্ত্বেও তাদের মধ্যে সেই কর্মক্ষমতা বা তারা ডিজার্ভ করবে সেই রকম ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তারা ভৌতিক সুখ থেকে বঞ্চিত হন। আচ্ছা, এটা কি আপনি যেহেতু বললেন কোনো সেক্সুয়াল ডিজিজ করতে পারে, কোনোভাবে কি 8,000 থাকলে প্রেগন্যান্সিকে এফেক্ট করতে পারে? হ্যাঁ, 100% করতে পারে, 100% করতে পারে। তার মানে তাদের প্রেগন্যান্সি নিয়েও অনেক অসুবিধা দেখা, কারণ এটা আজকাল প্রচন্ড একটা কমন ব্যাপার আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে, যে জেনারেলি ট্রেন্ড দেখা যাচ্ছে একটু বেশি বয়সে বিয়ে, আর যেহেতু সবাই কেরিয়ার করতে চায় এবং তারপরে বাচ্চা হওয়া নিয়ে প্রবলেম এবং আলটিমেটলি আইভিএফ করা এটসেট্রা এটসেট্রা। তো এইটার কি একটা কারণ অষ্টম ঘরের শুক্র হতে পারে, এবং এটা ট্রিটমেন্ট কি করা যেতে পারে? করা যেতে পারে, এটা মিনিমাইজ করা যেতে পারে। এটাকে প্ল্যানেটে ট্রিটমেন্ট করে এটাকে মিনিমাইজ করা যেতে পারে। এবং শুধু তাই নয়, যদি প্রেগনেন্সি কারোর নিতে হয়, কনসিভ কাউকে করতে হয়, তাহলে অবশ্যই শুক্র প্ল্যানেটের ট্রিটমেন্ট করে প্রিপারেশন নিয়ে তবেই নেওয়া উচিত। তাহলে ক্রিটিক্যালিটিটা অনেকটা মিনিমাইজ করা যাবে। এবং শুধু তাই নয়, শুক্র এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জন্য সে দায়ী থাকে। যদি 8,000, 6,000 বা 12,000 শুক্র থেকে থাকে, তারা 100% কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়াবেই, বিবাহ বহির্ভূত রিলেশনশিপে তারা জড়াবেই। তারা যদি নিজেরা বুঝতে পারে তো বুঝতে পারবে, আর না বুঝতে পারলে না বুঝেও তারা সেই রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি অষ্টম ঘরে শুক্র থেকে থাকে। আচ্ছা, আর বিবাহ বহির্ভূত অবধি আপনি যখন চলে গেলেন, তাহলে কি অষ্টম ঘরের শুক্র ডিভোর্স অবধি নিয়ে যেতে পারে? না, অষ্টম ঘরে শুক্র ডিভোর্স অবধি নিয়ে যেতে পারে না, সেটা হবে না। অনেক এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমরা দাম্পত্য জীবনে অনেকের দেখা যায়, কিন্তু তাদের ডিভোর্স হয় না। বিয়ের মতোই থাকে, তা কিন্তু তাদের মধ্যে ভালোবাসার রিলেশন থাকে না, সেই বন্ডিং থাকে না। তার মানে এই নয় যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স হওয়ার জন্য দায়ী হচ্ছে মঙ্গল যদি 6, 8, 12-র মধ্যে কোথাও থাকে, তাহলে সেটা ডিভোর্স হওয়ার সম্ভাবনা। তার মানে যদি এরকম কিছু কম্বিনেশন থাকে যে শুক্র অষ্টমে আছে এবং মঙ্গল ষষ্ঠে আছে, তাহলে এই এক্সট্রা ম্যারিটাল কারণে একটা ডিভোর্স হয়ে যাওয়া, এটা একটা ইস্যু তৈরি হয়ে ডিভোর্সটা হবে, যেই জন্য সেটা এইটা ইস্যুটা তৈরি করে দিতে পারে, এই সম্ভাবনা দেখা যায়। তাহলে আমরা যারা প্রেগন্যান্সি নিয়ে যাদের এত প্রবলেম হচ্ছে, যেটা আজকালকার দিনে একটা ভীষণ ম্যাসিভ একটা প্রবলেমে এসে দাঁড়িয়েছে, তো এই তারা একটু নিজের কুণ্ডলিটা চেক করে নিতে পারেন যে শুক্রের অবস্থান কোথায়, এবং সেই অনুযায়ী যদি একটা ট্রিটমেন্ট করিয়ে নেন, হয়তোবা তারা বেটার ফলাফল পেতে পারেন। এবার আমরা আসি রবিতে। রবি, আমি সবকটা প্ল্যানেট শেষ করে দিতে পারবো। এবার আমরা আসি রবিতে। রবি অষ্টম, ষষ্ঠ এবং 12th। রবি কি অবদান বা রবি কি নেগেটিভ করতে পারে? সবার আগে আমাদের দেখতে হবে সেই একই ব্যাপার, যে রবি গ্রহ বা সূর্য গ্রহ কোন কোন জিনিসগুলোকে কন্ট্রোল করছে। যেরকম 2-4টে যদি বলা হয়, আমাদের স্কিনের কন্ট্রোলার হচ্ছে, ত্বকের কন্ট্রোলার হচ্ছে রবি,
উচ্চ বিদ্যা বা হায়ার এডুকেশনের কন্ট্রোলার রবি। দাঁত, আমাদের যে দাঁতের যে বিভিন্ন রকম সমস্যা হয়, দাঁতের সুস্থ থাকা অসুস্থ থাকা সেটাও কন্ট্রোলার রবি। পিতার সাথে রিলেশন, সেটারও কন্ট্রোলার রবি। এবং নাম যশ, যেটা সবচেয়ে বেশি আমাদের জীবনে রিকোয়ারমেন্ট, নাম যশ খ্যাতি যেটা বলা হয়, তার জন্য সেটার কন্ট্রোলারও রবি। এবং হার্ট, আমাদের শরীরে যে হার্টের যে কর্মক্ষমতা বা হার্টের যে স্ট্রেংথ, সেটারও কন্ট্রোলার হচ্ছে রবি। তো আমরা যদি রবি 8th হাউসে থেকে থাকে, তাহলে এইসব জিনিসগুলোকে সে ড্যামেজ করবে, হার্টের কোনো সমস্যা দেখা দেবে। পিতার সাথে, পিতাকে হয়তো বোঝাতে চাইছে, পিতা যেই জিনিস বোঝাতে চাইছেন সন্তানও সেই জিনিস বোঝাতে চাইছে, কিন্তু দুজনের মত পার্থক্য তৈরি হয়ে যাবে। দুজন একই জিনিস বোঝাচ্ছেন বা বুঝতে চাইছেন, কিন্তু কেউ কাউটা বুঝছে না। মানে পিতার সাথে একটা মত পার্থক্য বা পিতার সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। দুজনেই দুজনকে হয়তো অপরিমিত ভালোবাসা তাদের মধ্যে আছে, কিন্তু কেউ কাউটা বুঝবে না। এর জন্য কেউই দায়ী নয়, রবি প্ল্যানেটে ট্রিটমেন্ট করা প্রয়োজন। রবি প্ল্যানেট কন্ট্রোলার যেহেতু, সেই জন্য সে দায়ী। এবং উচ্চ বিদ্যায়ও বাধা তৈরি হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কি হয়, যদি তার মধ্যে সেই ক্যাপাবিলিটি থেকেও থাকে, কিন্তু তাকে হায়ার এডুকেশন নিতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, এটা রবি করে। আর ধরুন আরেকটা যেটা আপনি বলছিলেন, সেটা যে ধরুন অফিসে বা কর্মক্ষেত্রে আমরা প্রচুর কাজ করছি, কিন্তু আমাদের ঠিক মতো প্রমোশন হচ্ছে না, বা বস অন্য কাউকে, যারা একদম দেখা যাচ্ছে যে ছুটির সময়ের আগেই চলে যাচ্ছে, কিন্তু বস তাদেরকেই ভালোবাসছে, তাদেরই অনেক নাম ডাক হচ্ছে, সেটা কি রবির কোনো অবদান আছে? সেটাও রবির অবদান আছে। এবার কোনো মানুষ কর্মক্ষেত্রে বা অফিসে গিয়ে প্রচুর পরিশ্রম করছে, প্রচুর পারফরমেন্সও দেখাচ্ছে, সেই অনুযায়ী তার প্রমোশন বা তার ইনক্রিমেন্ট হচ্ছে না, এটা রবির জন্য হচ্ছে। বা উচ্চ পদস্থ তার যে সিনিয়র আছে তাদের সাথে রিলেশন ভালো বিল্ড আপ হচ্ছে না, সমস্ত কিছু তাদের মন মতন করা সত্ত্বেও কোনোভাবেই তাদের কাছের বা মানুষ হতে পারছে না বা তাদের মন জয় করতে পারছে না, এটা রবির জন্য। এটা রবির প্ল্যানেটে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া যাবে বা কিছুটা মিনিমাইজ করা যাবে। আর যদি 8th হাউসে থেকে থাকে রবি, তাহলে এই প্রবলেমটা অনেক ম্যাসিভ আকারে হবে। 6th-এ থাকলে কম্পারেটিভলি কম হবে, আর 12th-এ থাকলে আরো কম হবে। এরপর আসি আমরা এমন একটি গ্রহে যাকে অ্যাপারেন্টলি আমরা একটু ভয় পেয়েই চলি, সেটা হচ্ছে আমাদের শনি গ্রহ। জেনারেলি আমরা সবাই ভাবি যে উনি যদি কাউকে কুদৃষ্টি দেন, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে, পা ভেঙে যাবে, হাত ভেঙে, নানা রকম আমাদের আছে। এই জন্য দেখবেন শনিবার সন্ধ্যেবেলা এই পাড়ায় যে যত ছোট ছোট শনি মন্দির আছে, মানুষ উপচে পড়ছে। তো এই শনি গ্রহ যদি আমাদের অষ্টমে ষষ্ঠে বা 12th-এ থাকে, তাহলে আমাদের কি করণীয় এবং কি কি ভাবে আমরা বুঝতে পারবো? শনি যদি কারোর 8th হাউসে থেকে থাকে, তাহলে তার লোয়ার পোর্শন, বিশেষ করে কোমরের নিচের অংশ, পা পর্যন্ত কোনো জায়গায় তার ড্যামেজ হওয়ার সম্ভাবনা 100%। একদম মানে এর কোনো দ্বিমত হওয়ার মানে জায়গা নেই। প্লাস বিভিন্ন জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা, হাঁটুর প্রবলেম, গোড়ালির প্রবলেম, বিভিন্ন জয়েন্টের যেই সব প্রবলেম ক্রিয়েট হয়, সমস্ত কিছু শনির জন্য, বিশেষ করে লোয়ার পোর্শনে। এবং লোয়ার পোর্শনের সমস্ত যেই ভেঙে যাওয়া বা কোনো প্লেট বসে যাওয়া, অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটলে তাতে যে প্লেট বসে যাওয়া, সেটারও কন্ট্রোলার শনিদেব। তো 8th হাউসে শনিদেব থাকলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে সাবধানে থাকতে হবে এবং শনিদেবকে প্রসন্ন করার কাজ করতে হবে, তার থেকে যাতে কুফলগুলো কম পাওয়া যায় বা কুফলের পরিমাণ কম মানো যায়, সেই কাজগুলো আমাদের করা অবশ্যই প্রয়োজন। আর শনিদেব তো কিছুটা বিবাহ কারক গ্রহ, তাহলে শনিদেব যদি অষ্টমে থাকে, তাহলে কি আমাদের বিবাহ নিয়েও আবার কিছু? অবশ্যই চিন্তার বিষয় আছে, কিন্তু তার মানে এই নয় যে বিবাহ নিয়ে একটা বিশাল বড় কোনো টেনশন বা বিশাল বড় চিন্তার ব্যাপার। শনিদেবের হালকা ট্রিটমেন্ট করলে যেই বাধা থাকবে, সেই বাধা কিছুটা মিনিমাইজ হয়ে যাবে। শনিদেবের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেই জাজমেন্ট প্ল্যানেট বলা হয়। শনিদেবের মত অনুযায়ী বা শনিদেবের পথ অনুযায়ী যদি কেউ
নিজেকে চালাতে পারেন তাহলে অটোমেটিক্যালি তার অনেক কিছু নির্মূল হয়ে যাবে। ওনার যে মানে ওনার পথ অবলম্বন করে, মানে তার যে ইনস্ট্রাক্টেড পথ যেটা আছে, ওয়ে আউট আছে। আচ্ছা, যেরকম একটা দুটো বলতে পারি, শনিদেব মিথ্যে কথা বলা পছন্দ করে না, তারপর নেশা করা পছন্দ করে না, শনিদেব এক্সটার্নাল অ্যাফেয়ার্স করা পছন্দ করে না, অন্যের সম্পত্তি প্রতি লোভ লালসা থাকা শনিদেব পছন্দ করে না। এইসব জিনিসগুলো আরো অনেকগুলো আছে, এই জিনিসগুলো যদি কেউ মেনটেন করেন তাহলে অনেকটাই আশীর্বাদ শনিদেবের থেকে আমরা পেতে পারি। এই তো গেল আমাদের নর্মাল যে রাহু আছে, কেতু নিয়ে। এবার রাহু কেতু শুনলেও আমরা জেনারেলি ভয় পাই, কারণ একজনের ওপরের পোর্শনটা নেই, একজনের নিচের পোর্শনটা নেই। তো এবার যদি অষ্টম ঘরে, আমি রাহু দিয়ে শুরু করি, যদি অষ্টম ঘরে রাহু থাকে তাহলে কি হতে পারে নেগেটিভ? রাহু যদি 8th হাউসে থেকে থাকে তাহলে সে সবসময় মানে দ্বিতীয় নম্বর পথ থেকে চিন্তা করবে, মানে ক্রিস্টাল ক্লিয়ার এবং অনেস্ট, মানে সততার যেই পথ সেই পথের চিন্তা তার মধ্যে আসবে না। এটা তার দোষ বলছি না, এটা রাহু যেহেতু আমাদের মস্তিষ্ক মাথা, তো রাহু এইসব ধরনের ভ্রান্ত অলিক কল্পনার মধ্যে রাখবে এবং ভুল চিন্তাধারার মধ্যে পরিচালিত করার চেষ্টা করবে রাহু। এবং রাহু 8th হাউসে থাকলে তার বিবাহের পরে শ্বশুর বাড়ির সাথে রিলেশন খুব খারাপ অবস্থা থাকবে। এবং রাহু যদি 8th হাউসে থাকে তার জুয়া সাট্টা লটারি এইসবের দিকে তার টেন্ডেন্সি থাকবে। তো এইসব ঘটনাগুলো থেকে যদি আমাদের রিলিজ পেতে হয় বা আমাদেরকে বাঁচতে হয় তাহলে রাহুকে প্রসন্ন করার কাজ করতে হবে বা রাহুর পাওয়ারকে মিনিমাইজ করে দিতে হবে যাতে আমরা রাহুর কুফল থেকে বাঁচতে পারি। আর যদি কেতু থাকে, কেতু থাকলে কি হবে আমি অল্প করে বলছি, কেন এগুলো এক একটা অনেক বড় বড় প্ল্যানেটের এক একটা ঘর নিয়ে অনেক ইলাবোরেটলি ভাবে বলা যায় এবং বলা উচিতও, কিন্তু আমাদের এত অল্প সময়ের মধ্যে বলতে হবে দেখে আমি শুধু অল্প অল্প করে কেটে কেটে বলছি। যেরকম কেতু যদি কারোর 8th হাউসে থাকে বা 6th হাউস বা 12th হাউসে থাকে, 8th হাউসটা একটু ম্যাসিভ হতে পারে। কেতু যদি 8th হাউসে থেকে থাকে তাহলে সে আইন কানুনের ঝামেলায় জড়াবে, থানা পুলিশের ঝামেলায় জড়াবে, যেই কাজের জন্য সে দায়ী নয়, এবং তার অনেক গুপ্ত শত্রু তৈরি হবে, যেই বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যাবে তার এমন এমন বাধা বিপত্তির সম্মুখীন হতে যাচ্ছে যেগুলো ক্রিয়েটেড বাই গুপ্ত শত্রু আর কি। গুপ্ত শত্রুর দ্বারা সেইগুলো তৈরি করা আছে, কিন্তু সে বুঝতেই পারবে না যে কে তার পিছনে কিভাবে এইসব জিনিসগুলো সাজিয়ে রেখেছে। তারপর মেডিকেল সায়েন্স থেকেও তারা ডিপ্রাইভ হতে পারে। যেরকম কেতু যদি 8th হাউসে থেকে থাকে, এমন কোনো রোগ তার ভিতরে ব্যাধি বা ব্যাধি হতে পারে বা তার ফিল হতে পারে যে এমন কোনো বড় রোগ হয়েছে। মেডিকেল সায়েন্স দ্বারা তাকে যদি এক্সামও করা হয় কিন্তু সেই রোগ কিছুতেই ধরা যাবে না, মিসলিডেড হবে, মিসগাইডেড হবে। তো গুপ্ত রোগ দ্বারা আক্রান্ত হওয়ার অনেক বেশি প্রবাবিলিটি থাকে যদি 8th হাউসে কেতু থেকে থাকে। বিশেষ করে থানা পুলিশ আইন কানুনের ঝামেলায় তো সে জড়ানোর অনেক বেশি তার প্রবাবিলিটি রয়েছে। আর কিন্তু এই যে এত কিছু আপনি বললেন, এইগুলো সব নিশ্চয়ই রেমেডিও কিছু না কিছু আছে। 100% রেমেডি আছে। 100% মানে রেমেডিটা 100% আছে, কিন্তু এর থেকে বাঁচার উপায় মানে বাঁচার জন্য কোনোদিনও আমি বলবো না এটা মিসলিড করা হবে। তো এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে, কখনো 20কে 10 করা পসিবল না, 18-20 করা পসিবল। খুব ভালো প্রসেস যদি কারো জানা থাকে 18-20 করা পসিবল, 17-20 করাও সম্ভব নয়। তো সেই জন্যই যখন এই প্ল্যানেটের প্রবলেমগুলো ক্রিয়েট হবে বা ক্রিয়েট হওয়ার আগেই আমরা সেই প্ল্যানেটগুলোর জন্য প্রিপারেশন নিতে পারি, তাদেরকে সেই খারাপ ফলগুলো থেকে মিনিমাইজ করার জন্য, যাতে আমাদের লাইফটা আর একটু স্মুথ যেতে পারে, বাধা বিপত্তিগুলো কম আসতে পারে। তাহলে আর যদি আমরা অনেক মানে সবগুলো নিয়ে একসাথে বললাম, তাহলে আমাদের তাড়াতাড়ি আরো একটা আলোচনায় আসতে হবে এক একটি গ্রহকে নিয়ে তার ডিটেইল আলোচনা এবং তার একটি করে রেমেডিও যদি আমরা জানতে পারি, তাহলে আমরা দর্শকরা
যদি আমাদের একটু জানান যে তারা ইন্টারেস্টেড কি না এরকম প্রোগ্রামে, তাহলে এক একটা প্ল্যানেট ধরে আমরা এক এক দিন এক একটি প্রোগ্রাম করতে পারি। কোন ঘরে থাকলে কি কি রেজাল্ট দেয়, সে কি কি কন্ট্রোল করছে, আমাদের কি করা উচিত তার থেকে ভালো ফল পেতে গেলে, সেগুলো ডিসকাস করা যেতে পারে। তো এক এক দিনের এক একটি এপিসোড করে, কিন্তু বলবেন আপনারা লিখুন, আপনারা কমেন্টসে লিখুন, আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আপনারা যদি খুশি হন, আপনাদের যদি মনে আরো উৎসাহ জাগে এইগুলো শোনার জন্য, তাহলে কিন্তু আপনাদেরই জানাতে হবে।